আসতেই সবাই ছাদ থেকে নেমে যায়। নীলা কিছুক্ষণ আগে বাড়ি চলে গেছে। রোদ, জুই সবাই একসাথে বসে আছে। নিলয় নিজের রুমে শুয়ে আছে। তার হাঁটার মতো অবস্থায় নেই। রাত 8টা কি 8:30। রোমান বসে আছে ড্রয়িং রুমের সোফায়। আশেপাশে চোখ বোলাচ্ছে রুহিকে এক নজর দেখার জন্য, কিন্তু রুহি ছায়াটাও দেখা যাচ্ছে না। রোমান বিরক্ত হয়ে উঠে পড়ে, সিঁড়ির দিকে যেতে নেবে এমন সময় হেনা বেগম পেছন থেকে বলে ওঠে, হেনা বেগম। রোমান দাদু ভাই। রোমান পেছন ফিরে তাকায়, মুচকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে। হেনা বেগম বলে, হেনা বেগম, আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি, তুমি যাবে আমাদের কাছে? আমি কোনো অজুহাত শুনবো না। রোমান, কিন্তু দাদি, আমার কাজ। হেনা বেগম, 1 সপ্তাহের জন্য সব কাজ বন্ধ। রোমান আর কিছু বলল না, সম্মতি জানায় সেও যাবে। হেনা বেগম সাথে টুকটাক কথা বলে। রোদ নিজের রুমে নামাজ পড়ে বসে আছে। কেন জানি না কোনোই কিছু ভালো লাগছে না। শুভ্রর এমন হুটহাট কাছে আসা, সব কিছু তার কাছে শক্টের মতো। রুহি, জুই এরা নিজের রুমে আছে। রোমান রুহিকে অনেকবার কল মেসেজ করে, কিন্তু রুহি নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে, কোনো কিছুই বলছে না। রোমান অনেকক্ষণ অপেক্ষা করার এ আমার চলে যায়। লজ্জাবতী লাজুক লজ্জা পাচ্ছে, যার জন্য রুমের দরজা বন্ধ করে বসে আছে ম্যাডাম। কথাগুলো মনে মনে বলে হাসি রোমান। রাত 12টা। বিছানার উপর এপাশ ওপাশ করে যখন ঘুম আসে না রোদের, বিছানার উপর উঠে বসে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুমাবে, কিন্তু ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। বিছানা থেকে উঠে দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ। ছাদের দরজা খুলে পা রাখতে চোখের সামনে অপ্রকাশিত কিছু একটা দেখে আঁতকে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে 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 এখানে? কারো কণ্ঠ স্বর পেয়ে দূরে ছিটকে যায়। রোদ নিজের চোখের সামনে শুভ্র আর জেরিনকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোদ, শুভ্র ভাই আপনি এখানে? রোদকে এত রাতে ছাদে একদম আশা করেনি শুভ্র। রোদ কোনো উত্তর না পেয়ে এক প্রকার দৌড়ে ছাদ থেকে নেমে যায়। শুভ্র রোদকে থামাতে গিয়েও থামায় না। পিছন ফিরে সজোরে থাপ্পড় মারে জেরিনের গালে। রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র, আমার চারপাশে যদি তোকে দেখি এরপর কী অবস্থা হবে তোর তুই নিজেও জানিস না। শরীরে বেশি জ্বালা থাকলে পাড়ায় যা। আমাকে তোর ওই নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না। কথাগুলো বলে গটগট পা ফেলে ছাদ থেকে চলে যায়। অফিসে একটা কাজ করছিল শুভ্র। জরুরি একটা কল আসায় ছাদে আসে কথা বলতে। তার ভিতরে জেরিন এসে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ্র জেরিনের জড়ানোর জন্য জেরিনকে ধরতেই সেই অবস্থায় দেখে এসে রোদ দেখে ফেলে। শুভ্র বিড়বিড় করে বলে, না জানি বউ তার কত কিছু ভেবে বসে আছে, এমনিতে বউকে মানাতে পারছে না, তার ভিতরে আবার এক উটকো ঝামেলা এসে হাজির হয়েছে। ছ্যা। শুভ্র রোদের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা ধাক্কা দিতে দেখে দরজা বন্ধ। জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে, যা ভেবেছিল তাই। রুমের ভিতর কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে। শুভ্র পকেট থেকে চাবি বের করে রুমের দরজা খুলে রোদের রুমে ঢুকে। ডিম লাইট আলোতে দেখা যাচ্ছে বিছানার উপর শুয়ে কাঁদছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এখন এর গাধিকে বউকে তেল মারতে হবে। জীবনে কাউকে কখনো তেল মেরে কথা বলেছিল বলে মনে হয় না। শুভ্র রুমে লাইট অন করে রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে তুলে বসায়। রোদকে প্রথমে শুভ্রকে দেখে অবাক হলে পরে রাগে তেটে ওঠে। রোদ শুভ্রকে নিজে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, রোদ, এখানে কেন এসেছেন? চলে যান আমার রুম থেকে। শুভ্র শান্ত কণ্ঠে বলে ওঠে, শুভ্র, বউয়ের সাথে পীড়িত করতে এসেছি। রোদ শুভ্রের কথা আরও রেগে যায়। বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, রোদ, আপনার মতো চরিত্রহীন লোক কখনো আমার স্বামী হতে পারে না, আর আমি আপনার বউ নেই। রুম থেকে বেরিয়ে যান। অন্য মেয়ের তো অভাব নেই, তাদের কাছে যান পীড়িত করতে। রোদের এমন কথা শুনে শুভ্র রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, শুভ্র, বউ, তুমি যেটা দেখছো সেটা একদম সত্যি না। তুমি আমার কথা শোনো। রোদ রেগে চেঁচিয়ে বলে ওঠে, চুপ থাকেন আপনি। রাত 12টায় কে আপনি ওই মেয়ের সাথে ছাদে তাহাজ্জুদ পড়তে গেছিলেন সেই সত্যি বলতে যাচ্ছেন? শুভ্র, আবে, তুই আমার কথাটা শুনবি তো? রোদ, কোনো কথা শুনতে চাই না। শুভ্র রেগে গিয়ে বিড়বিড় করে বলে, এত বড় বিজনেস সামলাই, কিন্তু এখন মাত্র বউ, সেটাকে সামলাতে পারছি না। ছ্যা। শুভ্র নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস ফেলে। তার বউ যেভাবে তেরা তেরা কথা বলছে তাতে কখনো যে থাপ্পড় পড়ে গেলে, তাই নিজেকে শান্ত করতে চাইছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে, শুভ্র, আমার কথার অবাধ্য হোস না রোদ, তেরামি বাদ দে, তা না হলে তোকে কিন্তু ভয়ঙ্কর কিছু সহ্য করতে হবে।
রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে, আমি থাকতে চাই না আপনার সাথে। আপনার মতো একজন চরিত্রহীন মানুষ আমার দরকার নেই। মুক্তি দিন আমায়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, মুখে লাগাম রাগা রোদ, তা না হলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রোদ, থাকবো না আমি আপনার সাথে। ডিভোর্স দিন, মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লাগবে না তোর, হ্যাঁ? মুক্তি চাই? পাখা গজিয়ে তো তোর? ওয়েট, আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছু দূরে সরিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, থাকবো না আমি। আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন। আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকবো? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে ওঠে। রোদের দিকে এগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রোদের গাল শক্ত করে ধরে বলে, শুভ্র, ভালোবাসা মারার শালি, হ্যাঁ? ছুতে গেলে ছাগলের মতো ম্যামা করিস, ছোঁয়ার আগে সেন্সলেস হয়ে যাস, আবার আসছিস ভালোবাসা ভালোবাসা বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে, হ্যাঁ? রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি ছুলে আমার কোনো ফিল আসে না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না, যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দেই না। রোদ শুভ্র রোদের কথা প্রচণ্ড রেগে যায়। শালি বলে কি ফিল আসে না? শুভ্র পাশে থাকা ফুলদানি সজোরে ফ্লোরে ফেলে দেয়। রোদ ভয়ে দু কদম পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে দেখে রোদ পিছুতে পিছুতে বলে, রোদ, আপনি আমার কাছে আসবেন না, আমি থাকবো না আপনার কাছে। আপনি আমায় ভালোবাসা দেন না, ভালোবাসেন না, আমি থাকবো না আপনার সাথে। শুভ্র রাগ এখন সপ্তম আকাশে। রোদের দিকে এগোতে এগোতে বলে, শুভ্র, সত্যি তো আমি তোকে ভালোবাসা দিচ্ছি না, তবে আজকে দেব। তোকে প্র্যাকটিক্যালে ভাবে ভালোবাসা দেখাবো কতটা ভয়ঙ্কর এই শুভ্র চৌধুরীর ভালোবাসা। শুভ্রের এমন কথা রোদ ভয়ে আরও জোরে জোরে শব্দ করে কেঁদে দেয়। শুভ্রের রাগে গর্জে ওঠে। শুভ্র, খোদার কসম রোদ, মুখ দিয়ে যদি আর একটা বার শব্দ বেরোয় তো তোকে আমি এখানেই খুন করে ফেলবো। রোদ শুভ্রের হুঙ্কারের সাথে সাথে কান্না বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকে রেখে শুভ্র রোদের দিকে এগিয়ে রুমের দেওয়ালের সাথে চেপে ধরে রোদের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, শুভ্র, ফিল আসে না আমি কাছে আসলে, হ্যাঁ? আজকে আমি তোকে দেখাবো কিভাবে ফিল আসে আমার প্রতি। রোদ শুভ্রের এমন কথায় ভয়ে সিটিয়ে যায়। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। রোদ ছটপট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য, কিন্তু শুভ্র সাথে পেরে ওঠে না। শুভ্র বিরক্তি হয়ে রোদের গায়ের ওড়না খুলে রোদের হাত শক্ত করে বেঁধে দেয়। রোদ ভয়ে কিছু বলতে পারছে না, গলা কাটা মুরগির মতো ছটপট করছে। সে এটা ভালো করে বুঝতে পারছে শুভ্রর মতলব ভালো ঠেকছে না। শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে গলার কাছে মুখ ডুবে আস্তে আস্তে চুমু খেতে থাকে। রোদের পুরো শরীর থরথর করে কাঁপছে শুভ্রের স্পর্শে। শুভ্র মাথা তুলে রোদের দিকে তাকিয়ে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরে রোদের হাত পিছন দিকে বাঁধা থাকে, কিছু করতে পারে না। প্রায় 5 মিনিট পর রোদকে ছেড়ে দেয়, গালে শব্দ করে চুমু খায়, তারপর বলে, শুভ্র, ফিল ফিল হচ্ছে জান? ফিল করতে পারছো আমাকে? রোদ ফুঁপিয়ে ওঠে। শুভ্র অন্য গালে ঠোঁট ছোঁয়, তারপর আবার বলে, শুভ্র, ফিল করতে পারছো জান? রোদকে চুপ থাকতে দেখে শুভ্র রাগে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করে আছিস কেন শালি? কথা বল, ফিল করতে পারছিস? রোদ ফোপাতে ফোপাতে বলে, হুম। হুঁ কি ফিল করতে পারছিস? রোদ, হুম, পাচ্ছি ফিল করতে। শুভ্র রোদকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। শুভ্র শার্ট শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোদ, আমাকে ছেড়ে দিন শুভ্র ভাই, প্লিজ, আমি অসুস্থ। শুভ্র বাঁকা আসে, তারপর বলে, তোর অসুস্থতা কালকে ঠিক হয়ে গেছে, সো আজকে ডিস্টার্ব করিস না। শুভ্রের কথায় রোদ আরও ছটপট করতে থাকে। শুভ্র রোদকে বিছানায় ফেলতে রোদ বিছানা থেকে উঠে যায়, কিন্তু হাত বাঁধা থাকায় উঠতে পারে না, ঠাস করে বিছানার উপর পড়ে যায়। রোদ শুভ্রের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কাঁপা স্বরে বলে, রোদ, প্লিজ এমন করবেন না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, গায়ে থাকা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। রোদ আরও ভয়ে সিটিয়ে যায়। শুভ্র রোদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, শুভ্র, আজ ভয়ঙ্কর কিছু করবো বউ, বাধা দিও না। শুভ্র রোদের দিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ ডুকরে কেঁদে ওঠে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে পারে। শুভ্র রোদকে ছেড়ে রোদের দিকে তাকায়, কপালে শব্দ করে চুমু খেয়ে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, আজকে বাধা দিস না রোদ, প্লিজ। তোর এই ছোট্ট শরীরটাকে নিজের করে নিতে দেয় আমায়, প্লিজ। আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বউ।
আমি তোকে যত কষ্ট দিচ্ছি সব আমার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবো। প্লিজ জান, একটাবার তোকে একান্ত করার আমার সাই দিবি? শুভ্রের কণ্ঠস্বর করুণ, প্রতিটা কথায় আবেগ মাখানো। শুভ্রের প্রতিটা কথায় রোদ শৈল নড়ে ওঠে। রোদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভ্র রোদের উপর থেকে উঠে যেতে নেয় শুভ্রকে ছড়ে দিতে। কি জানি রোদের কি হলো। রোদ শুভ্রের গলা জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমার ভয় লাগে। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে রোদকে নিজের বুকে চেপে ধরে বলে, আমি তো আছি, কিচ্ছু হবে না বউ। শুভ্র রোদকে নিজের বাহু ডোরে আগলে নেয়, রোদের বুকে মুখ লুকিয়ে জোরে শ্বাস নেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি জানো বউ, তোমার এই শরীরের গন্ধ আমায় তোমার কাছে আফিমের মতো টানে। শুভ্রের কথায় রোদের শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, শক্ত করে শুভ্রের চুল টেনে ধরে। রোদকে এমন করতে দেখে শুভ্র দুষ্ট হাসে, মাথা তুলে রোদের দিকে তাকে বলে, এতটুকুতে এমন কাঁপাকাঁপি করলে তো চলবে না, আরও অনেক কিছু তোমার সহ্য করতে হবে। রোদের চোখ বন্ধ, এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলে। আমি প্লিজ, আমি সহ্য করতে পারছি না, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদের দিকে এগিয়ে টুপ করে গালে চুমু খেয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সরি ম্যাডাম, আমি আজ আর আপনার কোনো বারণ শুনছি না। শুভ্র রোদকে আর কিছু বলতে না দিয়ে শুভ্রের 27 বছর ধৈর্যের বাঁধ আজ ভেঙেছে। নিজের পুরোটা দিয়ে ভালোবাসছে তার ছোট্ট ফুলকে। মিলিত হচ্ছে দুটি হৃদয়, দুটি সত্তা। আজকের রাতে সাক্ষী থাকবে দুই হৃদয়ে, দুই সত্তার ছন্নছাড়া প্রেম। রাত প্রায় 4টার কাছে, ক্লান্ত শরীর এলিয়ে দেয় রোদের খালি বুক, জোরে জোরে শ্বাস ফেলে, শব্দ করে চুমু খায় রোদের বুকে, তারপর ফিস করে বলে ওঠে, ভালোবাসো বউ, আমার ভালোবাসা ছোট্ট ফুলকে। ভালোবাসি আমার বেঁচে থাকার একমাত্র কারণকে। কথা দিচ্ছি জান, আর কখনো তোর চোখে পানি কারণ আমি হব না। রোদের কোনো সারা শব্দ না পেয়ে শুভ্র মাথা তুলে তাকায় শুভ্র, রোদের চোখ বন্ধ, চোখের পানি গালে শুকিয়ে গেছে। ডিম লাইটের মৃদু আলোয় রোদকে দেখে আঁতকে ওঠে, সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায়, কোমরে তাওয়াল পেঁচিয়ে রুমের লাইট অন করে বেডের দিকে তাকাতে আঁতকে ওঠে শুভ্র, বিড়বিড় করে বলে, ও শিট, কী করে ফেললাম। শুভ্র রোদের কাছে গিয়ে চাদর দিয়ে রোদের শরীরটা ঢাকে, রোদের মাথা কোলে নিয়ে গালে হাত দিয়ে বলে, বউ, খুব বেশি করে ফেলছি, সরি, নিজের মধ্যে ছিলাম না, প্লিজ বউ উঠে যা। রোদের কোনো সাড়া শব্দ নেই। শুভ্র বিচলিত হয়ে আবার ডাকতে থাকে, কিন্তু রোদ কোনো রেসপন্স করছে না। শুভ্র রোদকে ছেড়ে ফোন হাতে নিয়ে কল করে তার একজন ডক্টর বন্ধুকে। এত রাতে ফোন দেওয়াতে ফোন তুলে না, একবার একবার করে 10-12 বার ফোন তুলে। অপর পাশ থেকে ফোন তুলতে শুভ্র কর্কশ কণ্ঠে বলে, শালা, কতবার তোকে ফোন দিচ্ছি, হ্যাঁ, তুই করিস তুই? শুভ্রের কণ্ঠ শুনে পেয়ে ঘুম ছুটে যায় আতিকের। কান থেকে ফোন সরিয়ে শুভ্রের নাম্বার দেখে নিজেকে স্বাভাবিক করে, কি আর করব বন্ধু, আমার তো আর বউ নেই, এত রাত জেগে বউয়ের সাথে রোমান্স করবো, ঘুমিয়েছিলাম আমি। এখন বলে কী জন্য এত রাতে বন্ধুর কথা মনে পড়লো। আতিকের কথায় নিজেকে স্বাভাবিক করে শুভ্র বলে, আমার বউ উঠছে না দোস্ত। আতিক অবাক হয়ে বলে, উঠছে না মানে? শুভ্র আতিককে সব খুলে বলে। আতিক শুভ্রকে ব্যঙ্গ করলে, পা দোস্ত, প্রথম রাউন্ডে ছক্কা। শুভ্র রেগে দাঁতে দাঁত পিষে বলে, শালা, তুই ছক্কা মারিস, হ্যাঁ? এখানে আমার বউ উঠছে না আর তুই ছক্কা মারছিস? আতিক শুভ্রকে রাখতে দেখে আমতা আমতা করে বলে, বাসায় পেন কিলার থাকলে ভাবিকে খাইয়ে দে, সকাল হোক, আমি তারপর আসছি, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। আতিকের কথা শুভ্র তেতে উঠে দাঁতে দাঁত টিপে বলে, আবে শালা, আমার বউ অসুস্থ আর তুই ঘুমাবি? তোকে আমি আজকে লাশ বানিয়ে হসপিটালে পাঠাবো। শুভ্রের কথায় আতিক ভয়ে ভয়ে আমতা আমতা করে, কি বলিস দোস্ত, আমি তো অর্ধেক পথ এসে গেছি, তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি বলে ফোন কেটে দেয় আতিক। বিছানা থেকে উঠে গাড়ির চাবি বের করে বাড়ির পরা পোশাকে বেরিয়ে যায়। শুভ্র ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বালের বাসর করতে এসেছিস, হ্যাঁ? বউ যে আমার চুনুপুটি মাছের থেকেও দুর্বল, হাড়বাল খাইয়ে আসা উচিত ছিল। আতিক আস্তে আস্তে 20 মিনিটের মতো হয়ে যায়, বাড়ির সামনে এসে শুভ্রকেও কল দেয়। শুভ্র কল ধরতে বলে, ব্রো কই তুই, দরজা খোল। শুভ্র কল কেটে নিচে যায়। বাড়ির সবাই এখনো ঘুমে। শুভ্র আতিকে নিয়ে রুমে আসে। রোদের গায়ে শুভ্রের একটা শার্ট পরানো আছে, শুভ্রকে অনেকটা অগোছালো দেখাচ্ছে। আতিক রোদকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুভ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলে, আরে ভাই,
মেয়েটা তো বাচ্চা, এইটুকু মেয়ের সাথে একটু ভেবেচিন্তে কিছু করবি তো। তুই ডাক্তার, ডাক্তারি কর, আমার বউ ঠিক করে দে, তোকে আমি জ্ঞান দিতে বলছি। আতিক আর কিছু বলে না, রোদকে ইঞ্জেকশন দেয় আর কিছু মেডিসিন দিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে সকালে হলে সেন্স ফিরে আসবে, টেনশন নিস না। বেডের উপর থেকে উঠে মেডিসিনগুলো নিয়ে বলে, শোন বউ, শালা বউ, তোর তো আর পালিয়ে যাচ্ছে না, তাই যা করার রয়ে সই করিস। আতিকের কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে নিজেকে ধিক্কার জানায়, তার বউটা যে এখনো বাচ্চা সেটা তার মাথা থেকে বেরিয়ে গেল কীভাবে। এই পুঁটি মাছের সাথে সে কোনোভাবেই বাসর করতে গেল। আতিক শুভ্রের রুম থেকে বেরিয়ে করিডোরের দিকে হাঁটছে, তখনই একটা চাদর পরে আতিকের গায়ে, আর আতিক পেঁচিয়ে ধরে বলে, কে কোথায় আছো, বাসায় চোর আসছে, চোর। নিলয়ের এমন চিৎকারে সবাই রুম থেকে বেরিয়ে এসে সবাই চোর চোর বলে চিৎকার করছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে। নিলয় কম্বলের মধ্যে বসে মোছড়ামুছি করছে নিজেকে ছাড়ানোর জন্য। বাহিরে চেঁচামেচি শব্দ, শুভ্র বেরিয়ে আসতে নিজের রুম থেকে। সবাই করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে তাকায়। নিলয় শুভ্রকে দেখে বলে, ব্রো, বাসায় চোর আসছে, প্লিজ তুমি চোরটাকে ধরো, তা না হলে পালিয়ে যাবে। শুভ্র সন্দেহজনকভাবে তাকায়, এই শেষ রাতে চোর আসবে কোত্থেকে, আর এই বাড়িতে চোর আসার কোনো চান্স নেই। কিছু একটা মনে আসতে বলে ওঠে, নিলয় ছেড়ে দে। ব্রো, তুমি কি পাগল হয়ে গেছো, চোরটাকে ছেড়ে দিতে বলছো? শুভ্র রেগে চেঁচিয়ে বললে, আরে গাধা, ওটা চোর না, আতিক। সাথে সাথে ছেড়ে দেয় নিলয়। শুভ্র রাগি চোখে তাকিয়েছে নিলয়ের দিকে। নিলয় ভয়ে ভয়ে হাসে। আতিক কম্বল থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে বুকে হাত দিয়ে বলে, শুভ্রর দিকে তাকিয়ে করুণ কাটে বলে, আরে ভাই, পেশেন্ট দেখতে এসে চোর হয়ে গেলাম, মানবতা আজ কোথায়? নিলয় মিনমিন করবে, সরি আতিক ভাই, আমি আসলে বুঝতে পারিনি, ইটস ওকে, যাই হোক, আমি গেলাম। আতিককে যেতে দেখে নিলয় বলল, ভাইয়া, তুমি এত রাতে কোন পেশেন্ট দেখতে এসলে? আতিক যেতে যেতে বলে, সিংহ বিড়াল মেরে আহত করেছে, সেই বিড়াল চিৎসাহ করতে এসেছি এই শেষ রাতে। আতিকের কথার আগামাথা কেউ বুঝতে পারে না, যে যার রুমে চলে যায়। নীরা ভাবলে ভাবে মাথায় হাত দিয়ে গভীর চিন্তা করছে, একে একে দুই মেলাচ্ছে। কিছু একটা মনে পড়তে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। দরজা হালকা পেঁচানো, দরজা দিয়ে উকি দেখে দেখে শুভ্রের বেডের উপর রোদের মাথা হাত বুলিয়ে দিচ্ছে। নীলা যা বোঝার বোঝা শেষ। রুমের ভিতর না ঢুকে সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে বলে ওঠে, বাহ ব্রো বাহ, আমি ভাবছিলাম তোমার সিস্টেম খারাপ, এখন দেখছি খুব চালু। এক রাতে বউকে অজ্ঞান করে দিলে। ইস, আফসোস আমার ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রেগে ফ্লোর থেকে জুতা তুলতে নিয়ে এলে নিলয় দৌড় দেয়। সকাল 10টা, সূর্যের আলো চোখে পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে রোদ। পিট পিট করে চোখ খুলে তাকায়, নিজেকে শুভ্রের শক্ত বাঁধনে আবদ্ধ করে ছাড়ানোর চেষ্টা করে। রোদের নড়াচড়ায় শুভ্রের ঘুম ভেঙে যায়। রোদকে নিজের দিকে ঘুরিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলে, এত ছটফট করছে কেন, শান্ত হয়ে এখানে শুয়ে থাকো। রোদ শুভ্রের দিকে তাকিয়ে দেওয়ালে ঘড়ির দিকে তাকায়, 10টা বেজে গেছে। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ছাড়ুন আমায়, অনেকটা বেলা হয়ে গেছে, ফ্রেশ হবো। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে বলে, একা পারবে না, আমি তোমাকে ফ্রেশ করতে হেল্প করছি। রোদ আমতা আমতা করে বলে, আমি একাই পারবো, আপনার হেল্প লাগবে না। রোদের কথা শুনে বলে বেড থেকে উঠিয়ে ফ্লোরে পা রাখতে পেটে ব্যথায় কুকিয়ে ওঠে। পেট ধরে পুনরায় আবার বেডের উপর বসে পড়ে। শুভ্র বেড থেকে উঠিয়ে রোদকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, যে কাজটা পারবে না তার জন্য শুধু শুধু নিজের শরীরের শক্তি অপচয় কেন করবো? শুভ্রের কথা রোদ কোনো উত্তর দেয় না, শরীর এখন সায় দিচ্ছে না কোনো উত্তর দিতে। শুভ্র ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে ঠান্ডা পানি পড়তে পুরো শরীর জ্বলে ওঠে। শরীরের ব্যথায় শুভ্রের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে। শুভ্র আস্তে করে নিচে দাঁড় করে রোদকে, নিজের বুকের সাথে রোদের মাথা চেপে ধরে বলে, কান্না করানো বউ, এই গোসল করা হয়ে গেলে মেডিসিন খাইয়ে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে। রোদ শরীর সব ছেড়ে দেয়, শুভ্রের বুকে সাথে মাথা রেখে। আধ ঘন্টা পর গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরোয় শুভ্র আর রোদকে ড্রেস চেঞ্জ করতে দিয়ে শুভ্র যার নিজের রুমে চেঞ্জ করতে। রোদ চেঞ্জ করে আগেই আবার রোদের রুমে আসে। রোদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হতে শুভ্র সাথে সাথে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। রোদ চুপচাপ দেখে যাচ্ছে শুভ্র কি করছে। শুভ্র রোদকে রুমে আনতে একজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে যায়। রোদ চুপচাপ বেডের উপর
আতশোয়া হয়ে বসে আছে। শুভ্র রোদকে কাছে এসে নিজ হাতে রোদকে খাইয়ে দেয়। রোদ কিছু বলে না, চুপচাপ শুভ্রের হাতে খেয়ে নেয়। খাবার শেষ করে রোদকে মেডিসিন খাইয়ে দেয়। রোদের পাশে বসে শুভ্র রোদের হাত ধরে আস্তে করে বলে, এখনো কি খারাপ লাগছে? রোদ দুই দিকে মাথা নাড়ায়, তার মানে না। শুভ্র রোদকে কোনো কিছু না বলতে দিয়ে রোদের দু হাত শক্ত করে ধরে চুমু খেয়ে রোদের দিকে তাকিয়ে বলে, সরি বউ, অনেকগুলো সরি। রোদ শুভ্রের মুখের উপর দিয়ে অবাক হয়ে তাকিয়েছে। এই লোক তাকে সরি বলছে? ও মাই গড, বিশ্বাস হচ্ছে না। রোদ শুভ্রের হাত নিজের হাত থেকে সরিয়ে নিজের হাতে নিজেই চিমটি কাটে। ব্যথা পেয়ে ডলতে ডলতে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদের দিকে তাকানো। রোদ কী করছে সেই সব দেখছে। রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আপনি সরি বলছেন? শুভ্র ভুরু কুচকে তাকায়। রোদ পুনরায় বলে ওঠে, না মানে কিছু না। শুভ্র আর কিছু বলে না। রোদ চুপ হয়ে গেছে। প্রথমে মনে করছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু না, সত্যি তার বদরাগী জামাই তাকে সরি বলছে। ও গড, এই কথা যদি বাড়ির কেউ জানে তো সবাই হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। 3 দিন পর, এই 3 দিন শুভ্র বাড়িতে ছিল। সারাদিন রোদের পাশে বসে অফিসের যত কাজ সব বাড়িতে বসে করছে। 1 সেকেন্ডের জন্য রোদকে ছেড়ে দূরে যায়নি। রোদ এখন পুরোপুরি সুস্থ। শুভ্রের রুমেই থাকছে। নিজের রুমে অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু শুভ্র যেতে দেয়নি। রোদ এই কয়েকদিনে শুভ্রকে যত দেখছে তত অবাক। রোদের প্রতি যত্ন, রোদের খেয়াল রাখা, সব কিছুই বোঝা যাচ্ছে ঠিক কতটা ভালোবাসে শুভ্র। রোদ রুহির কাছ থেকে সব কিছু শুনেছে, রোদের অ্যাক্সিডেন্ট, রোদের হারিয়ে যাওয়া, শুভ্র ঠিক কতটা পাগলামি, পাগলের মতো কান্না। রোদ প্রথমে সব কিছু অবিশ্বাস মনে হলো, রুহির কথা সব কিছু যুক্তিসম্মত। আর সত্যি সেটা রোদ মানতে হয়েছে। নীলাও ছিল। নীলাও নিজে বলেছে শুভ্র কীরকম বাচ্চাদের মতো কেঁদেছিল। আর এই 3 দিন রোদ শুভ্রকে দেখেছে। পুরোপুরি আলাদা এক শুভ্রের সাথে পরিচয় হয়েছিল রোদ। এই 3 দিন নিজ হাতে খাওয়ানো, গোসল করানো, সব কিছু শুভ্র করেছে। প্রথমে রোদ অস্বস্তিতে পড়ল। শুভ্রের রাগ ধমকের কাছে হার মানে। এত দরদ দেখালে রাগ দেখানো, ধমক দেওয়া সে সব সামেনি। কথায় কথায় থাপ্পড় দিবে এইসব পাল্টায়নি। রাত 11টা কি 11:30, শুভ্রের রুমের এপাশ ওপাশ হাঁটছে রোদ। গ্রামের বাড়ি যাবে, কিন্তু রোদকে শুভ্র যেতে দিবে না বলে কেউ যাবে না, যার জন্য সব দায়িত্ব দিয়েছে সে। রোদ শুভ্রকে রাজি করাবে, আর শুভ্রকেও সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যাবে, যার জন্য শুভ্রের জন্য অপেক্ষা করছে রোদ। আর রুহি, নীলা, জুহি শিখিয়ে দাও বুদ্ধি, কাজে লাগিয়ে শুভ্রকে রাজি করবে। হেনা বেগম বলেছিল শুভ্র, কিন্তু শুভ্রর সাথে সাথে না করে দিয়েছে। যাওয়ার হলে বাড়ির সবাই যাক, কিন্তু শুভ্র আর রোদ কোথাও যাবে না। আর রোদ না গেলে রুহি, নীলা, বাকিরা কেউ যাবে না। তাই মূলত রোদ এখন অপেক্ষা করছে শুভ্রের জন্য। এদিকে রোমান ছাদে দাঁড়িয়েছে সেই কখন থেকে, কিন্তু রুহির আসার কোনো নামগন্ধ নেই। রোমান রাগ বিরক্তি নিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরে। হঠাৎ পিছন থেকে কারো আসার শব্দ পেয়ে তাকায়, রুহি দাঁড়িয়ে আছে। রোমান রেগে গিয়ে রুহির বাহু ধরে ছাদের সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমাকে কি তোর মানুষ মনে হয় না? এরকম আমার কাছ থেকে পালাই পালাই করিস কেন? রোমানের কথায় রুহি ঠোঁট উল্টে ফেলে। সেদিন রোমানের বাসা থেকে আসার পর রুহি রোমানের সামনে যায় না। মাঝে মধ্যে ফোনে কথা বললো, তাও 2-1 মিনিটের বেশি না। রুহি কেমন জানি লজ্জা ভয়ে চারিদিকে থেকে ঘিরে ধরছে, যার জন্য রোমানের সামনে যাচ্ছে না। রুহি চুপ করে থাকতে থেকে রোমান রুহিকে আরও শক্ত করে ধরে বলে, কি হচ্ছে কি? হ্যাঁ, কেন কথা বলছিস না তুই? সমস্যা কি তোর? আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? রুহি কোনো কিছু না বলে রোমানকে জাপটে ধরে। রোমানের বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলে, আমি তো আপনাকে এড়িয়ে চলছি না গায়ক সাহেব, আমার লজ্জা লাগে খুব, তাই আপনার সামনে আসি না। রোমান রুহিকে জড়িয়ে ধরে বিড়বিড় করলো, ও গড, এই বোকামাকে নিয়ে আমি কই যাব? আমি তার দহনে পুড়ে মরছি, আর উনি লজ্জা পেয়ে লুকিয়ে আছে। রোমান রুহিকে উদ্দেশ্য করে বললেন, ম্যাডাম, আমাকে লজ্জা পাওয়ার মতো তো কিছু দেখছি না, এত লজ্জা পাচ্ছেন কেন শুনি? রুহি আস্তে করে বলে, অনেক কিছু আছে লজ্জা পাওয়ার মতো। রোমান দুষ্টু হাসে, ঠোঁট কামড়ে রুহি বলে, তার মানে ম্যাডাম আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবেন? রুহি আমতা আমতা করে বলে, মানেটা হলো আপনি আমাকে নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছু ভাবেন, ওই সব আর কি। রোমানের কথা রুহি রোমানের কাছ থেকে সরে যেতে নিয়ে বলেছি, একদম না। রোমান রুহির কথা হাসে, তারপর বলে, এই না, আপনি কেন ওইসব ভাবতে যাবেন? আপনি তো এর থেকেও গভীরে ভাবেন, আর একা একা লজ্জা পান। রোমানের কথায় রুহি কান গরম হয়ে ধোয়া বেরোচ্ছে। রুহি রোমানের কাছ থেকে সরে একটু দূরে গিয়ে বলে, আর একবার যদি এইসব বলেন এক্ষুনি আমি চলে যাব।
রুহি কোথায়? রোমান রুহির হাত ধরে টেনে পিছন থেকে জড়িয়ে ধরলে, ইস, রাগ করে না আমার বোকা নারী। রোমানের কথায় রুহি চুপ হয়ে যায়। রোমান রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে, রুহি, তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার সাজাতে চাই, যেখানে তোমার আমার টোনাটুনির সংসার হবে। চলো না রুহি, আমরা দুজনে ছোট্ট সংসার সাজাই। রুহি রোমানের প্রতিটা কথায় মুগ্ধ হয়ে শুনছে। রোমান পুনরায় বলে ওঠে, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তুমি ছাড়া আর বেঁচে থাকা সম্ভব নয়, প্লিজ আমায় কখনো ছেড়ে যেও না। রুহি আস্তে করে বলে, আপনি যদি আমায় আগলে রাখতে পারেন তো আমি আপনার কাছে থাকতে বাধ্য গায়ক সাহেব। রোমান হাসে, রুহিকে আরো শক্ত করে জড়িয়ে নেয়, তারপর বলে, আমার সবটা দিয়ে আগলে রাখবো আমার বোকা ফুলকে, তুমি শুধু আমার হয়ে থেকে যাও। রোমান কিছুক্ষণ থেকে আবার বলে, তোমার সাথে টোনাটনির সংসার সাজাবো রুহি, ছোট্ট একটা বাবুই পাখির বাসা বানাবো, যেখানে তুমি আমি থাকবো আর আমাদের ভালোবাসা। রুহি রোমানকে কিছু বলে না, রোমানের দিকে ঘুরে রোমানকে জড়িয়ে ধরে। রোমানও আগলে নেয় রুহিকে নিজের বুকে। রাত 12টা। রোদ বেডের উপর কম্বল গায়ে শুয়ে আছে। শুভ্র কিছুক্ষণ আগে রুমে ঢুকে বেডের উপর তাকায়। রোদকে এক নজর দেখে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় আধ ঘন্টা পর শুভ্র ওয়াশরুম থেকে বের হয়। রোদ শুভ্রকে দেখে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে যায়। শুভ্র রোদকে ভেবেছিল রোদ ঘুমিয়েছে, কিন্তু রোদ এখনো ঘুমায়নি। শুভ্র কোনো শব্দ করে না, রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ শুভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে করে কম্বল জাঁকিয়ে নেয়। এমন সময় শুভ্রকে সামনে রাগী চোখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে হাসার চেষ্টা করে বলে, না মানে, আমি তো আর কিছু বলতে পারে না। শুভ্র রাগী কণ্ঠে বলে, এই বেয়াদব, রাত কয়টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? রোদ মনে মনে বলে, ভয় পেলে চলবে না রোদ, তোকে তোর মিশন সাকসেসফুল করতে হবে। রোদ হাসার চেষ্টা করে, কি যে বললে তুমি, জামাই রেখে কি ঘুমায়? রোদের কথায় ভুরু কুচকে শুভ্র ভুরু কুচকে তাকায়। রোদ মনে মনে সাহস নিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। শুভ্র বেডের পাশে দাঁড়ায়। রোদ শুভ্রের দিকে এক পা এগিয়ে লাফ দিয়ে শুভ্রর গলা জড়িয়ে ধরে। শুভ্র রোদের লাফ দেওয়াতে দু কদম পিছিয়ে যায়। রোদের কোমর শক্ত করে ধরে, ঠিক হয়ে দাঁড়াও। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের গায়ে কামড় বসায়। শুভ্র কোনো কিছু না বলে দাঁতে দাঁত চেপে সহ্য করতে এখানে। রোদ মুখ তুলে শুভ্রের দিকে ভয়ে ভয়ে তাকায়। কি করে ফেললো? এখন যদি এই লোক তাকে আছাড় মারে তাহলে কি হবে? রোদ ভয়ে শুভ্র ভয়ে রোদ শুভ্রকে ভয়ে ভয়ে বলে, আমি আসলে আর কিছু বলতে পারে না। শুভ্র রোদের গলায় কামড় বসায়। রোদ ভয়ে চিৎকার করে ওঠে। শুভ্র এত জোরে দেয়নি যে রোদ ব্যথা পাবে। রোদ ভয়ে চিৎকার করে ওঠে। রোদ শুভ্রর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, অসভ্য লোক, আপনি আমাকে কামড় দিচ্ছেন কেন? আপনি আসলে একটা অসভ্য। আমি অসভ্য থাকতেই চাই, বউয়ের কাছে এত সভ্য হয়ে লাভ নেই। সেদিন সেদিন রাতে আপনি আমাকে। রোদ থেমে যায়। রোদকে থেমে যেতে দেখে শুভ্র দুষ্টু এসে বলে, বলো, সেদিন রাতে আমি তোমাকে কি? রোদ আমতা আমতা করে বলে, কি আবার? আপনি আমাকে কামড় দিয়েছেন। শুভ্র রোদকে কোল থেকে নামিয়ে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলে, ওটাকে কামড় বলে না বউ, জামাইয়ের আদর বলে, বুঝছো? ওটা আমার দেওয়া ভালোবাসার চিহ্ন, লাভ বাইট তোমার শরীরের সব জায়গায়। অসভ্য লোক, কামড় দিয়েছে আর বলছে লাভ বাইট বাল বাইট। ছাড়ুন আমাকে, আমার কোনো লাভ বাইট বাল বাইট লাগবে না। শুভ্র রোদের কথায় হাসে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের নাক টেনে বলে, এত নরম কেন গো? রোদ শুভ্রের দিকে চোখ বড় করে তাকিয়ে তোতলাতে মতো করে বলে, মানে কি বলছেন আপনি? শুভ্র রোদের কথায় পুনরায় হাসে। রোদের কোমর জড়িয়ে ধরে রোদের দিকে তাকিয়ে বলে, তোমার শরীর এত নরম, তাই বলছি। আমার আসলে সন্দেহ হয়েছিল তোমার গায়ে কোনো হাড় নেই, তাই তোমাকে ওইভাবে কামড় দিয়ে চেক করছিলাম হাড় আছে কিনা। শুভ্রের কথা রোদ রেগে তেতে উঠে বলে, বাজে লোক, হাড় চেক করার জন্য আপনি আমাকে এইভাবে কামড় দিয়েছেন? কেমন পাষাণ লোক, ছি। দিয়েছি, এটা আমার দায়িত্ব। আমার বউয়ের শরীরে সব হাড়গোড় ঠিক আছে কিনা সব কিছুই তো আমাকে দেখতে হবে। রোদ চোখ গোল গোল করে শুভ্র দিকে তাকায়। শুভ্র রোদের ঠোঁটে টুক করে চুমু খায়। ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছেড়ে দিন আমাকে, আমি ঘুমাবো। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে তারপর রোদকে ছেড়ে দেয়। রোদ বিছানার দিকে এগিয়ে আসতে কিছু মনে পড়তে পা থেমে যায়। শুভ্রের সাথে ঝগড়া করতে করতে আসল কথা বলতে ভুলে গেছে। রোদ পিছন ফিরে তাকাতে শুভ্র রোদকে নিয়ে বেডের উপর শুয়ে পড়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ কিছু সময় চুপচাপ থেকে আস্তে করে মাথা তুলে শুভ্রের চোখ বন্ধ।
রোদ শুভ্রের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শুভ্র ঘুমাচ্ছে কিনা চেক করতে হাত দিয়ে চেক করে। এর মধ্যে শুভ্র চোখ বন্ধ থাকা অবস্থায় গম্ভীর কণ্ঠ বলে, অনেক রাত হয়েছে রোদ, ঘুমিয়ে যা, আর ডিস্টার্ব করিস না। রোদ তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে নেয়, তারপর আস্তে করে বলে, একটা কথা বলতে চাই। শুভ্র চোখ খুলে তাকায় রোদের দিকে, তারপর বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, কালকে সব শুনবো। রোদ ঠোঁট ফুলে বলে, আমি এখনই বলতে চাই, আর আপনি এখনই শুনবেন, ব্যাস। শুভ্র রোদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, জি বলুন ম্যাম, আমি শুনছি। রোদ উপর হয়ে শুভ্রর দিকে কিছুটা ঝুঁকে আসে। রোদ আমতা আমতা করে বলে, সত্যি বলবো? হুম, বলো। শোনো না। রোদের কথায় শুভ্র সাথে সাথে চোখ খুলে তাকায়। রোদ চোখ বন্ধ করেছে। রোদ পুনরায় আবার বললে, শোনো না প্লিজ। বলো না গো বউ, প্লিজ। এত রাতে এত পীড়িত দেখাচ্ছ, মতলব কি? শুভ্রের কথা রোদ ভেবা জায়গা খেয়ে যায়, হাসার চেষ্টা করে। কি যে বলেন না, কিসের মতলব থাকবে? আর তোমাকে আমি পীড়িত দেখাবো না তো কাকে দেখাবো? শুভ্র, এমনিতে তো হাজারবার ডাকলে কাছে এসো না, সব সময় পালাই পালাই করো, তো হঠাৎ এমন করলে, সেটাই আলগা পীড়িত ছাড়া কিছুই না। রোদ শুভ্রকে এক হাতে জড়িয়ে ধরে বলে, একটা কথা শোনো না গো স্বামী, আমি তোমাকে আলগা পীড়িত দেখাই না, আমি তোমাকে গভীর পীড়িত দেখাই। শুভ্র, এটাকে গভীর পীড়িত বলে না গো বউ, গভীর পীড়িত অন্য কিছু, আর সেটা খুব গভীরভাবে হয়। রোদ, সেটা কীভাবে, আর কিভাবে গভীর পীড়িত হয়? আমি তোমার সাথে গভীর পীড়িত করতে চাই। রোদের কথা শেষ হওয়ার আগে রোদের পুরো শরীর কেঁপে ওঠে। রোদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। 5 মিনিট পর শুভ্র রোদকে ছেড়ে দুষ্টু এসে রোদের উদ্দেশ্যে বলে, এটাকে গভীর পীড়িত বলবো, এর থেকেও গভীর পীড়িত আছে, তুমি যদি চাও তো আমি তোমাকে দেখাতে পারি। রোদের কথা শুনে উম, রোদ শুভ্রের কথা শুনে কিছুটা দূরে সরে যায়, নাক মুখ সিটকে বলে, অসভ্য লোক, সবসময় আজে বাজে কাজ করার ধান্দা। শুভ্র ঠোঁট কামড়ে হাসে। রোদ হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে আস্তে করে বলে, তো ম্যাডাম কি বলতে চাইছিলেন আপনি? রোদ শুভ্রের দিকে তাকায়, হাঁচার চেষ্টা করে আমতা আমতা বলে, এই যে শোনেন না। হ্যাঁ ম্যাডাম, শুনছি, আপনি বলেন। রোদ চোখ বন্ধ করে বলে, আমি নানুর সাথে গ্রামের বাড়ি যেতে চাই, প্লিজ যেতে দিন, প্লিজ প্লিজ। কোথাও যাওয়া হবে না বউ। রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে, প্লিজ যেতে দিন না, সবাই যাবে, আপনি চলুন সাথে, সবার সাথে অনেক মজা হবে, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। রোদ, তাহলে আমায় যেতে দিন। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজ যাই হোক, আমি আমার বউকে কোথাও যেতে দিব না। রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে, কিছুক্ষণ চুপ করে থাকে। রোদ মাথা তুলে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে, স্বামী যান, তুমি এমন কেন, প্লিজ যেতে দাও। ও স্বামী। শুভ্র রোদের এমন কথা বলতে দেখে ফিক করে হেসে দেয়। রোদকে জড়িয়ে ধরে বলে, মাইর খাবি? রোদ, না, আমি মাইর খেতে চাই না, প্লিজ যেতে দিন। শুভ্র পুনরায় রোদকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে যেতে দিলে আমার লাভ কি? সেই তো আমাকে বউ ছাড়া রাতে একা ঘুমাতে হবে। রোজ শুভ্রের কাছ থেকে সরে যেতে বলে, আপনি আসলে একটা অসভ্য, সব কিছুতে লাভ ক্ষতি খুঁজেন। শুভ্র হাসি রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সবার বেলায় লাভ ক্ষতি খুঁজি নেব, শুধু তোমার বেলা। রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র হেসে নিজে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে ফিসফিস করে বলে, যেতে দিব, তবে আমাকে তার বদলে অন্য কিছু দিতে হবে। রোদ ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলে, অন্য কিছু মানে? শুভ্র রোদের নাকের সাথে নিজের নাক ঘষে ফিসফিস করে বলে, চল না বউ, আমরা ইটিস পিটিস করি। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, অসভ্য লোক, ছাড়ুন বলছি, সবসময় মাথায় বাজে মতলব নিয়ে ঘুরেন। শুভ্র রোদের কথায় ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, এত সুন্দর বউ থাকতে বাজে মতলব তো মাথায় সবসময় থাকবে বউ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে বলে, শয়তান, ছেড়ে দে আমায়, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। রোদের কথা শুনে শুভ্র শব্দ করে হেসে বলে, তারপর আমার দেহ হলেই চলবে, মন পড়ে নিব। রোদ কাঁদো কাঁদো হয়ে বলে, প্লিজ, আমার শরীর এমনিতে খুব খারাপ, ছেড়ে দিন আমাকে। শুভ্র রোদকে ছেড়ে রোদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ্র বুকে মাথা রাখতে রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করতে বলে, প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা তুলুন। শুভ্র রোদকে আর শক্ত করে জাপটে ধরে বলে, ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, বউ, শান্তিতে আমাকে ঘুমাতে দাও, যদি ডিস্টার্ব করো তো কালকে তোমার গ্রামের বাড়িতে যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে শান্ত হয়ে যায়, তার মনে শুভ্র তাকে গ্রামের বাড়ি যেতে দেবে। রোদ খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি আপনি আমাকে যেতে দেবেন? হুম।
তবে আর একটা কথা বললে তোমার যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। কিছু সময় যেতে রোদ ঘুমের রাজ্যে তলিয়ে যায়। দুদিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। সময় 12টা কি 12:30। ছাদে দাঁড়িয়েছে রোদ। আজ 2 দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালো কাটলেও রাতে অনেকটা একা একা লাগে। সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়েছে। চারপাশটা কেমন গা ছমছম পরিবেশ। বাড়ির পেছনে বিশাল জঙ্গল। কিছু হলো রোদ ছাদে এসেছে। ভয়ে ভয়ে লাগছে। কেন জানি না মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পেছন থেকে কিছু শব্দ পেয়ে পেছন ঘুরে তাকায়। সামনে কোনো অবয়বকে দেখে চিৎকার করে নেয়। এমন সময় মুখে রুমাল চেপে ধরে 1 মিনিটের মধ্যে ঢলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। সকাল 7:15। আনমরা ঘুম ভেঙে উঠে রোদ। নিজেকে শুভ্রের বাহুবন্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে ওঠে। আস্তে করে শুভ্রের কাছ থেকে সরে শুভ্রের দিকে ঝুঁকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্রের কপালে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনে বলে ওঠে, ঘুমালে কত কিউট লাগে। এমনি জেগে থাকলে মনে হয় একটা খাবিস। সবসময় গোমরা মুখ থাকবে, আস্ত একটা হাতি। রোদ কথাগুলো আস্তে আস্তে বলে আবার চুপ করে শুভ্রের ঠোঁটের দিকে নজর দেয়। শুভ্র ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দেয়। ফিস ফিস করে বলে, ইটস, আমার জামাইটা তো দেখছি খুব সুন্দর। এত সুন্দর জামাই দেখলে তো কামড় দিতে মন চায়। রোদ মনে মনে কিছু একটা ভাবে, তারপর বলে, আচ্ছা, আমি যেমন তার ঠোঁট দেখে ক্রাশ খেয়েছি, কামড়ে দিতে ইচ্ছে হচ্ছে, তার মানে অন্য মেয়েরাও তাকে দেখলে এইসব ভাবে, এইরকম তাদেরও কামড় দিতে ইচ্ছে করছে। এই লোক তো সারাক্ষণ বাইরে থেকে, তার মনে তার ঠোঁট সারাক্ষণ মেয়েদের দেখে। আর এইসব, ছি ছি। রোদের হাসি মুখটা চুপসে যায়, কারণ দুঃখে চোখের পানি টলমল। রোদ রেগে গিয়ে ঠাস করে শুভ্রের ঠোঁটের উপর থাপ্পড় বসায়। ঘুমের মধ্যে থাপ্পড় মারাতে ধরপড়ে উঠে বসে। সামনে রোদ কাঁদছে। তার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তার জামাইকে নিয়ে অন্য মেয়েরা এইসব ভাবে। ওই রিয়া, জেরিন, এই সব বাজে বাজে কথা ভাবে। রোদের কান্না গলা থেকে বেরিয়ে আসছে। ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে কাঁদতে। শুভ্র রোদের চোখের পানি মুছে দিয়ে আদর কণ্ঠে বলে, কি হয়েছে আমার ছোট্ট ফুলে, কাঁদছো কেন জান? রোদ নাক টেনে টেনে বলে, শুভ্রের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি এখন থেকে বাইরে গেলে বোরখা হিজাব পরে যাবেন। শুভ্র রোদের গাল থেকে হাত সরিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিক বলছি, আপনি এখন থেকে বোরখা হিজাব পরে যাবেন। শুভ্র তপ্ত শ্বাস ফেলে রোদের দিকে তাকে শান্ত করে বলে, আমি কি মেয়ে? বাইরে বের হলে বোরখা হিজাব পরে যাব? আর আমি কিসের জন্য বোরখা হিজাব পরে যাব শুনি সেটা? রোদ শুভ্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে শুভ্রের ঠোঁটের দিকে তাকায়। শুভ্র কিছু বলে না। যা বলবে মুখে বলো। রোদ মাথা নিচু করে ফেলে, আস্তে করে বলে ওঠে, আপনি অনেক সুন্দর, তাই বোরখা হিজাব পরে বাইরে বেরোবেন। শুভ্র কপাল কুঁচকে তাকায় রোদের দিকে, তারপর বলে, আমি সুন্দর তার জন্য বোরখা পরে কেন বেরোবো? রোদ মাথা তুলে তাকায় শুভ্রের দিকে, আবার মাথা নিচু করে ফেলে। তারপর মিনমিন স্বর বলে, আপনাকে মেয়েরা দেখলে তাদের মধ্যে আজে বাজে চিন্তা আসে, বাজে নজর দেয়। আসে তো পাপ, তাই আপনি শুধু শুধু মেয়েগুলোকে পাপের ভাগিদার কেন বাড়াবেন? শুভ্র রোদের কথা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। রোদের হাত টেনে নিজের কোলের উপর বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ম্যাডাম, বাজে নজর কি অন্য মেয়েরাও দেয় নাকি আপনি? শুভ্রের কথায় রোদ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, একদমই না, আমি কেন নজর দেব? শুভ্র মৃদু হেসে রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস ম্যাডাম, কি আপনি যে কোনোভাবে জেলাস ফিল করছেন আমাকে নিয়ে? না মানে আমাকে দেখেই কি আপনার ইটিস পিটিস করতে মন চায়? রোদ নিজেকে জড়ানো কণ্ঠে বলে, একদম না, আমি জেলাস ফিল করি না। ও তাই? এবার ছাড়ুন। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে শব্দ করে চুমু খায় রোদের গালে। রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র রোদের 2 গালে হাত রেখে পুরো মুখে চুমু খায়। শুভ্রের প্রতিটি স্পর্শে রোদ কেঁপে ওঠে। শুভ্র রোদকে ছেড়ে আস্তে করে রোদকে বলে ওঠে, গ্রামের বাড়ি যাওয়াটা কি খুব জরুরি? রোদ আস্তে করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। রোদ শুভ্রকে ছেড়ে বেড থেকে উঠে যেতে দিল। ওকে, যা তুই। শুভ্র ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগায়। রোদ বুঝতে পারে শুভ্র ও দরজার উপর রাগ দেখাচ্ছে। রোদ বেড থেকে উঠে নিজের রুমে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে। সবাই রেডি হয়েছে। শুভ্র রাজি হয়েছে রোদকে যেতে দিবে।
তাই সবাই খুশি। সবাই মিলে একসাথে নাস্তা করে নেয়। বাড়ির সবাই গেল, আরাফ চৌধুরী, হাসি বেগম এরা কেউ যাবে না। রিনা খান, জেরিন, জুই, অয়ন, নিলয়, নীলা, অহনা, টিনা, নীরার হাজবেন্ড আকাশ, সাথে রোদ, রুহি, হেনা বেগম, মীরা বেগম সবাই যাচ্ছে। শুধু যাচ্ছে না আরাফ চৌধুরী, হাসি বেগম আর শুভ্র। আরাফ চৌধুরী অফিসে কী কাজ, সেই জন্য যেতে পারবে না। সাথে অয়ন আর নিলয় বাবার অফিসে কাজ রেখে আসতে পারবে না। সবাই রেডি হয়ে গাড়ির দিকে এগোচ্ছে। রোদ হালকা মেরুন রঙের একটা গ্রাউন্ড পরে, হিজাব পরে, মুখে মাস্ক। রোদ বাড়ি থেকে বের হবে, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। শুভ্র এখনো নিজের রুমে আছে। রোদ শুভ্রের সামনে, দরজার সামনে এসে উঁকি মারে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোদ পা টিপে টিপে রুমে ঢুকে। শুভ্র রোদকে খেয়াল করেছে আয়নায়। শুভ্র স্বাভাবিক নেয় রেডি হচ্ছে। রোদ শুভ্রের পিছনে দাঁড়িয়ে গলা খাঁকড়ে দিয়ে আস্তে করে বলে, আমি যাচ্ছি। শুভ্র মিরর থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে, পরে গম্ভীর কণ্ঠে বলে, তো আমার কাছে কি? রোদ চোখ মুখ চুষে যায়। আস্তে করে বলে, এভাবে কেন বলছেন? কীভাবে বলবো তাহলে? রোদের কেন জানি মনে হচ্ছে শুভ্র তার উপর অভিমান করছে। রোদ শুভ্রের সামনে এসে দাঁড়ায়। হাত উঠিয়ে শুভ্রের গলা জড়তে নেয়, কিন্তু ব্যর্থ। শুভ্র রোদের কোমর ধরে কিছুটা উপরে তুলে। রোদ খুশি হয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের গালে টুক করে চুমু খায়। লজ্জায় গলা মুখ তুলে। শুভ্র অবাগের চরম পর্যায়ে, মনে মনে খুশি হলো মুখে তার গম্ভীরতা। রোদ মাথা তুলে আদুরে স্বরে বলে, প্লিজ এরকম মন খারাপ করে থাকবে না। 7 দিনের তো ব্যাপার, চলে আসবো। আপনাকে এরকম মন খারাপ থাকলে আম- একদম ভালো লাগে না, খুব পচা পচা লাগে। কথা শেষ করে শুভ্রের দিকে তাকায়। শুভ্র কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ভয়ে ঢোক গিলল। শুভ্র রোদকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। শুভ্র রোদের ঠোঁটের দিকে এগিয়ে নিজের ঠোঁট এগিয়ে দখল করে নেয় রোদের ঠোঁটটা। রোদ প্রথমে ছটফট করলো, পরে শান্ত হয়ে যায়। 5 মিনিট পর রোদকে ছেড়ে দেয়। রোদ কিছুক্ষণ মুখ লুকে শুভ্রর বুকে। শুভ্র রোদের মাথা তুলে নিজের সামনে। রোদ নিচের দিকে তাকিয়েছে। লজ্জায় রোদের গাল রক্তিম হয়ে গেছে। শুভ্র পকেট থেকে রুমাল বের করে রোদের ঠোঁটে পাশে হালকা লিপস্টিকগুলো মুছে দেয়। এরপর রাগী কণ্ঠে বলে, এইভাবে সেজেগুজে বাইরে যাওয়ার দরকার নেই। সাজার হলে বদ্ধ করে আমার সামনে সাজবে, ওকে? রোদ মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু শুভ্র ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দেয়। শুভ্র ঠোঁটে লিপস্টিক মুছে রুমাল নিজের পকেটে রাখে। রোদকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট সে শব্দ করে চুমু খায়। রোদের কপালের সাথে কপাল ঠেকে জোরে শ্বাস ফেলে বলে ওঠে, মিস ইউ বউ। রোদ চোখ বড় বড় করে তাকিয়েছে। শুভ্র রোদকে ছেড়ে ড্রয়ার থেকে একটা ফোন বের করে রোদের হাতে দিয়ে বলে, এই নাও ফোন, নিজের সাথে সাথে রাখবে, আর ফোন দিলে যেন সাথে সাথে রিসিভ হয়। রোদ ফোন হাতে নিয়ে উল্টো পাল্টায় দেখলো আইফোন 17 আগে সে ফোনটা দিয়েছিল, সেটা জঙ্গলে হারিয়ে ফেলেছে। আজ খুঁজে আবার নতুন ফোন কিনে দিছে। রোদ কিছু বলতে যাবে, তখনই শুভ্র বলে, নিচে হয়তো তোমার জন্য সবাই ওয়েট করছে, চলো। রোদ শুভ্রের পিছু পিছু হাঁটা দেয়। শুভ্র নিজের রুম পাঁজরদার লক করে সামনে হাঁটা দেয়। বাহিরে বাড়ির বাইরে আসে শুভ্র, তার পিছনে রোদ। গাড়ির সামনে দাঁড়িয়েছে সবাই। হেনা বেগম, বড়রা সবাই গাড়িতে উঠছে। নিলয় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে অয়ন ফোনে কারোর সাথে কথা বলছে। রোমান রুহির সাথে কিছু নিয়ে কথা বলছে। আর নীলা, জুই, জেরিন একপাশে দাঁড়িয়েছে। অহনা, টিনা গাড়িতে উঠে বসে। শুভ্রের সামনে আসতে নিলয়ের চোখ যায়। শুভ্র দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে শুভ্রর দিকে। নিলয় কিছু চেঁচিয়ে বলে ওঠে, নিলয় ব্রো, তুমি কি লিপস্টিক পরো নাকি? এমন কথায় রাগি চোখে তাকায় শুভ্র নিলয়ের দিকে। নীলা হাসার চেষ্টা করবে, নাম্বার ব্রো, তোমার ঠোঁটে লিপস্টিক লেগেছে। নিলয়ের কথা সবার কানে পৌঁছায়। পিছনে রোদ লজ্জায় মাথা নিচু করে আছে সবার চোখে। শুভ্রর দিকে সবাই হা করে তাকিয়ে আছে শুভ্রর দিকে। রোদ শুভ্রের পাশে মাথা নিচু করে আছে। অয়নের চোখ যায় রোদের দিকে। রোদ তখন বাসা থেকে বেরোচ্ছিল। তখনই সে খেয়াল করছে রোদের ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কিন্তু এখন কিছুই নেই। শুভ্রের ঠোঁটে লিপস্টিক লেগেছে, সবার বুঝতে আর বাকি রইল না। অয়ন বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু করে। নীলয় হাবলার মতো তাকিয়ে আছে। শুভ্রের থেকে উত্তরে আসে। শুভ্র চোখ গরম করে নীলয়ের দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। এদিকে জেরিন রাগে ফুঁসছে।
নীলা রুহি মিটিমিটি হাসছে। সবাই আর কথা বাড়ায় না, সবাই গাড়িতে উঠে চলে যায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রোদ পুরো গাড়িতে চুপচাপ বসেছিল। 4 ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামে গ্রামে এক পুরনো 5 তলা বাড়ির সামনে। গাড়ি থেকে নামতে চোখ পরে পুরনো গেটের সামনে চৌধুরী বিলা। একে একে সবাই বাড়ির ভিতরে যায়। বাড়িটা পুরনো হলো, চারিদিকে কেমন আভিজাত্যের ছাপ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। রোদ চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। নীলয় ফোন বের করে লাইভ অন করে সবাইকে লাইভ করছে। হেনা বেগম সবাইকে উদ্দেশ্য করে বলে, হেনা বেগম আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, তারপর সব ঘুরে দেখো। এখন সবাই বাড়ির ভিতরে আসো। কথাগুলো বলে হেনা বেগম বাড়ির ভিতরে চলে যায়। রোদ, রুহি সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করে। নীলয় ফোন নিয়ে লাইভ দেখাতে দেখাতে বাড়ির ভিতরে ঢুকে এমন সময় নীলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। নীলার রাগি চোখে তাকে কটমট করে বলে, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? হ্যাঁ, সবসময় আমার সাথে ধাক্কা খাওয়া লাগবে? নীলয় দাঁত কেলে হাসে, তারপর বলে, নীলয় আরে বিয়ান, আপনারে দেখলে আমি বারবার প্রেমে পড়ি তো, তাই এই ভেবে পড়ি। নীলয় রেগে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার বিয়ান কবর থেকে হলাম? যখন থেকে রোদ আমার ভাবি তখন থেকে। নীলা রেগে গিয়ে বাড়ির ভিতরে চলে যেতে চেয়ে বলে, আপনি আসলে একটা গাধা। নীলার কথা শুনে নীলা হেসে বলে ওঠে, বুঝবা বুঝবা, যেদিন বুঝবা বিয়াইন, ওই দিন হারিকেন জ্বালাইয়া খুঁজবা। নীলয়ও নীলার পিছন পিছন বাড়ির ভিতরে চলে আসে। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী বেলা। ছাদে দাঁড়িয়েছে রোদ। আজ 2 দিন হলো গ্রামের বাড়িতে এসেছে। শুভ্র আসেনি, কি জানি কি কাজ ছিল তার জন্য। দিনের সময় অনেকটা ভালো কাটলো, রাতে অনেকটা একা একা লাগে। সবাই হয়তো গভীর ঘুমে। চারিদিকটা কেমন গা ছমছম পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হলো রোজ ছাদে এসেছে, ভয় ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পেছন থেকে কিছু শব্দ পেয়ে পিছন ঘুরে তাকায়। সামনে অভয়কে থেকে চিৎকার করে দেয়। এমন সময় মুখে রুমাল চেপে 1 মিনিটের মধ্যে ঢলে পড়ে সামনের লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। আস্তে আস্তে সেন্স ফিরে রোদ চোখ খুলে সামনে তাকাতে সব অন্ধকার, কিছু বুঝতে পারতে না। হাত নড়াচড়া করার চেষ্টা করছে, কেউ তার হাত মুখ বেঁধে দিয়েছে। রোদ অজানা ভয়ে কেঁপে ওঠে, মনে মনে আল্লাহকে ডাকছে। এমন সময় কারো পায়ের শব্দ পেয়ে ভয়ে সিটিয়ে যায় রোদ। সেদিন রাতে জঙ্গলের যাও ঘটনার কথা মনে পড়ে যায়। রোদের নিঃশ্বাস আটকে গেছে, মুখ দিয়ে গোঙানির শব্দ। অন্ধকারে একটি অবয়ব রোদের সামনে এসে দাঁড়ায়। রোদের শরীর তীর তীর করে কাঁপছে। সামনে থাকা লোকটি রোদের চোখের বাঁধন আর মুখের বাঁধন খুলে দেয়। রোদ চোখ খুলতে সামনে সবকিছু ঝাপসা দেখতে পায়। সাথে সাথে আবার চোখ বন্ধ করে ফেলে। পুনরায় আবার চোখ খুলে সামনে অপ্রকাশিত কাউকে দেখে রোদ অবাক হয়ে তাকায়। চারপাশটা কেমন অন্ধকারচ্ছন্ন। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে, অয়ন ভাই আপনি এখানে? অয়ন মুচকি হাসে রোদের দিকে তাকিয়ে বলে। রোদ ভুরু কুচকে তাকায়, তারপর বলে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অয়ন ভাই? অয়নের চেহারা করুণ, চোখের কোণে পানি চিকচিক করছে। অয়ন করুণ স্বরে বলে ওঠে, অয়ন কেন ভালোবাসলে আমায়? রোদ, আপনি এসব কী বলছেন ভাইয়া? আমি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? অয়ন রোদের দিকে এগিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে করুণ ভঙ্গিতে বলে, অয়ন আমার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করো না রোদ, প্লিজ রোদ, তুমি আমার কাছে চলে এসো। রোদ ছিটকে দৌড়ে চলে যায়। অয়ন রোদের ঘৃণা ভরা দৃষ্টিতে বলে ওঠে, রোদ আমার যতদিন নিঃশ্বাস আছে আমি কোনোদিন আমার স্বামী ছাড়া অন্য পুরুষের কাছে যাব না। অয়ন আমি তোমাকে সত্যি ভালোবাসি রোদ, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না রোদ, আমাকে যেতে দিন অয়ন ভাই, যেতে দিন। অয়ন রোদের দিকে তাকিয়ে বলে, তুমি যতক্ষণ না আমার ভালোবাসা স্বীকার করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না। রোদ, মরে যাব তারপর আপনার ভালোবাসা স্বীকার করব না। আমি চাই না আপনার ভালোবাসা, প্লিজ যেতে দিন। অয়ন রোদের কাছে এগিয়ে এসে রোদের দুবাহু ধরে ঝাঁকিয়ে ওঠে। অয়ন কেন এমন করছো রোদ? আমার ভালোবাসা দেখেও কেন দেখছো না? রোদ, আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আমাকে যেতে দিন। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, প্লিজ আমাকে ছেড়ে দিন। অয়ন, কেন ছেড়ে দেবো? আমি তো তোমাকে শুভ্রর মতো কষ্ট দেইনি, কখনো না, সবসময় ভালোবেসে গেছি, তাহলে কেন আমাকে মানছো না? রোদ ডুকরে কেঁদে ওঠে, কান্না ভেজায় কণ্ঠে বলে, রোদ আমার সব কিছু শুভ্র ভাই, আমি আমার শুভ্রকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কারো কাছে তো যাওয়া দূরের কথা, তার কথাও ভাবতে পারি না। অয়ন রোদের বাহু ধরে।
রোদের 2 পা জড়িয়ে ধরে কেঁদে ওঠে অয়ন। আমি তোমার পায়ে ধরি রোদ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে শুভ্রের সাথে ওইভাবে দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি আমার কাছে চলে এসো। আমি শুধু তোমাকে চাই। রোদ নিজের পা সরানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, অয়ন ভাই প্লিজ পা ছাড়ুন, এমন পাগলামো করবেন না। অয়ন, প্লিজ রোদ, এমনভাবে বলো না, আমি সত্যি মরে যাব। রোদ, আমি আপনাকে ভালোবাসি না, আর কতবার বলবো? কেন জোর করছেন আমায়? প্লিজ যেতে দিন। কথাগুলো বলে রোদ চিৎকার করে সবাইকে ডাকতে যায়। অয়ন রোদের পা ছেড়ে রাগে চুলের মুঠি ধরে নিজের মুখ এনে রাগী কণ্ঠে বলে, কেন আমার ভালোবাসা তুই চাস না? চেয়েছিলাম তোকে রাজি করিয়ে তারপর তোকে নিজের করে নেব, কিন্তু তুই এখন তো দেখছিস এতই স্বামীভক্ত যে সারাক্ষণ মারধর করে, তার জন্য তোর এত পুড়ছে, তাকে ছাড়তে পারছি না। রোদ ব্যথায় ফুপিয়ে ওঠে। অয়নের চোখ দুটো অসম্ভব লাল। অয়ন রাগে দাঁত কটমট করে বলে, অয়ন, জোর করে হলো আমার তোকে চাই, মানে চাই, বলে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে। অয়ন একটা কাগজ নিয়ে রোদের সামনে আসে, রোদের বাহু ধরে টেনে বসায়, তারপর রোদের হাত খুলে দিয়ে কাগজ কলম দেয়। রাগী কণ্ঠে রোদকে বলে, এই কাগজে একটা সাইন কর। আফসা আলোয় কাগজের দিকে তাকিয়ে রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, কিসের কাগজ এটা? অয়ন রোদের দিকে তাকিয়ে বাঁকা হাসে, তারপর বলে, ডিভোর্স পেপার। মানে? মানে হলো এটা তোমার আর শুভ্রের ডিভোর্স পেপার। সাইন করো তাড়াতাড়ি। কী করছেন? আমাদের ডিভোর্স পেপার মানে? হ্যাঁ, তোমাদের ডিভোর্স পেপার। তুমি শুভ্রকে এই মুহূর্তে ডিভোর্স দেবে, তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। কী সব বলছেন আপনি? আমি সাইন করব না। রোদ বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতে নিবে, এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে। রোদ হাত ছড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। অয়ন রোদের হাত টেনে ধরে কিছুটা দূরে ছুঁড়ে মারে। রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায়। অয়ন রোদের দিকে এগিয়ে এসে রোদের চুলের মুঠি ধরে রাগে চিপিয়ে চিপিয়ে বলে, তোকে তো আমি বলেছি শুভ্রের মতো কখনো আঘাত করিনি, সব সময় চেয়েছি ভালোবেসে আগলে রাখতে, তাহলে কেন তুই আমার ভালোবাসা বুঝলি না? উত্তর দে। কেন আমায় ভালোবাসলি না? কেন তুই শুভ্রকে ভালোবাসলি? উত্তর দে। রোদ অয়নকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে অয়নের দিকে তাকিয়ে বলে, রোদ, ভালোবেসেছি কারণ সে আমার স্বামী, আমার জীবনের সব কিছু, আমার ভালোবাসা, আমার ভালো থাকার কারণ। আর আমি তো কোনো পরপুরুষকে ভালোবাসিনি, আমার স্বামীকে ভালোবাসি। রোদ একটু থেমে আবার বলে ওঠে, রোদ, দরকার হলে মরে যাব, তারপর আপনার মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ভালোবাসবো না। আরে আমি তো আপনার নিজের বড় ভাইয়ের চোখে দেখেছি সব সময়। আর আপনি কি লজ্জা করলো না? ওরকম একটা নোংরা কাজ করতে একবারও বুক কাঁপলো না? না, লজ্জা করেনি, বুক কাঁপেনি। আমি আমার ভালোবাসা জোর করে হলেও আমার করে নিব। রোদ, জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না। অয়ন, আমি তোকে চাই রোদ, শুভ্রর সাথে আমি তোকে সহ্য করতে পারছি না, প্লিজ তুই শুভ্রকে ভুলে আমার কাছে চলে আয়। রোদ অয়নের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে, তারপর বলে, কি করে ভুলে যাব তাকে? রক্তে মিশে যাওয়া মানুষকে কি করে ভোলা যায়? অয়ন রোদের কাছে এগিয়ে রোদকে ধরতে যায়। অয়ন রোদের গায়ে ওড়না টেনে ধরে রোদকে দু হাতে নিজের শরীর ঢাকার চেষ্টা করে। এমন সময় কারো শক্ত হাতে থাপ্পড় পড়ে অয়নের গালে। অয়ন সামনে তাকাতে অবাক হয়ে বলে, অয়ন, তুমি? বলতে না দিয়ে শুভ্র অয়নকে মারতে থাকে। রোদ গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শুভ্র অয়নের গলা চেপে ধরে রাগে চোয়াল শক্ত করে, তোর সাহস আছে বলতে হবে, তুই তোর কলিজায় হাত বাড়িয়েছিস, হ্যাঁ? শুভ্র অয়নের নাক বরাবর পাঁচ মেরে পুনরায় আবার বলে ওঠে, আজ তুই আমার ভাই বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বার এমন হলে জানে মেরে ফেলবো। কথাটি বলে অয়নকে ধাক্কা দিয়ে রোদের কাছে এগিয়ে এসে রোদের শরীর কাঁপছে। শুভ্র রোদকে কোলে তুলে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। অয়ন রোদের ছাদে একটা পুরনো রুমে গেছিল। শুভ্র ছাদ থেকে নেমে নিচে আসে। বাড়ির সামনে শুভ্রের গাড়ি। রোদের এখনও বিশ্বাস হচ্ছে না যে শুভ্র এসেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে গাড়িতে বসে। শুভ্র গাড়িতে বসে রোদ শুভ্রর গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। রোদের মাথা তুলে শুভ্র রোদের দুই চোখের পানি মুছে দুই গালে হাত রেখে বলে, রোদ এখন আর নাক টানছে, থেকে থেকে শরীর কাঁপছে। শুভ্র এটা ভেবে শরীর কাটা দিচ্ছে যে আজকে যদি সময় মতো না আসতো তাহলে কী হতো। 2-3 অফিসের কাজ কিছুটা কমে আসলে সব শেষ হয়নি। এই 2-1 দিনের ব্যস্ততার জন্য রোদের সাথে সেরকম কোনো যোগাযোগ হয়নি। মিটিং শেষ করে অফিসে ছিল শুভ্র।
কোনো কিছু যেন মন টিকছে না, মনটা শুধু বউ বউ করছে। কাজের মধ্যে থাকলে শুভ্র প্রতিটা মুহূর্ত রোদকে মিস করে। অশান্ত মন শান্ত করার জন্য হলো বউকে চাই, চাই। রাত তখন 9টা কি 9:30, তখন অফিস থেকে বেরোয় ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে। রাত তখন 1টা বাজে, গাড়ি এসে থামে সেই চিরচেনা চৌধুরী বাড়ির সামনে। অজানা কোনো কারণে যেন শুভ্র এতদিন এই বাড়িতে আসেনি, কিন্তু আজকে বউয়ের জন্য আসতে হলো। গাড়ির দরজা খুলে দারোয়ানকে বলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে শুভ্র। ফোন বের করে রোদকে ফোন দেয়। ফোন বাজে কিন্তু ফোন তুলছে না। শুভ্র ভাবে রোদ হয়তো ঘুমিয়ে গেছে। উপরতলা সিঁড়ি বেয়ে ওঠে, আশেপাশে সবগুলো রুমে খুঁজে, কিন্তু রোদকে কোথাও পাচ্ছে না। রোদ যেই রুমে থাকার কথা ছিল সেখানেও দেখছে না। শুভ্র রোদের ফোনের লোকেশন ট্র্যাক করে ফোনের লোকেশন বাড়িতে দেখেছে। শুভ্র কীভাবে যেন ছাদের দিকে পা বাড়ায়। সে ভালো করে জানে রোদের যখন ঘুম আসে না তখন একা একা ছাদে যায়। শুভ্র ছাদে আসে, আশেপাশে খুঁজে, কিন্তু কোথাও রোদকে দেখা যাচ্ছে না। পুনরায় রোদের ফোনে কল দেয়। কল দিতে ছাদের এক কোণ থেকে ফোনের আলো জ্বলে ওঠে। ফোন হতে সাইলেন্ট করা। শুভ্র ফোনের কাছে গিয়ে ফোন তুলে ভুরু কুঁচকে তাকায়। মনে মনে বলে, রোদ ফোন এখানে থাকলে রোদ কোথায়? আবার কোনো বিপদ হলো না তো? আশেপাশে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। ছাদের একপাশে একটা পুরনো রুম আছে। হঠাৎ একটা শব্দ আছে। শুভ্র দৌড়ে এগিয়ে যায় সেদিকে। যেতেই দেখে রুমের দরজা হালকা চাপানো। দরজা খুলে রুমের ভিতরে ঢুকতে আবছা আলোয় অয়নকে, রোদের ওড়না হাতে। শুভ্রর বুঝতে আর অসুবিধা হয় না অয়ন কী করছে। রোদের কপালে শব্দ করে চুমু খেয়ে দুগালে হাত রেখে বলে, শুভ্র, আমি এসে গেছি জান, কিচ্ছু হবে না, শান্ত হ প্লিজ। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে, কাঁদতে কাঁদতে বলে, আপনার কাছে আমাকে আলাদা করতে চাই অয়নময়। আমি বেঁচে থাকতে কখনোই কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। শুভ্র রোদকে কোলে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। রোদ শুভ্রের বুকে গুটিসুটি মেরে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। সকাল 8:30। রোদকে নিজের রুমে দেখতে না পেয়ে পুরো বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু রোদ কোথাও নেই। হেনা বেগম চিন্তিত হয়ে ফোন দেয় শুভ্রের কাছে। শুভ্র ফোন তোলার সাথে সাথে বলে দিয়েছে রাতে রোদকে নিজের সাথে করে নিয়ে এসেছে। হেনা বেগম আর কিছু না বলে দিয়ে সাথে সাথে কল কেটে দেয়। হেনা বেগম ফোন হাতে নিয়ে সামনে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। হেনা বেগমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি ব্যস্ত কণ্ঠে বলে, দাদি কী হয়েছে বলো, ভাইয়া কি বলছে তোমায়? হেনা বেগম ভাবে বলে, হেনা বেগম, যার বউ সে এসে রাতে আধারে নিয়ে গেছে। হেনা বেগম কথা শুনে পাশ থেকে নিলয় বলে ওঠে, বলেছিলাম তোমাদের রোদকে ব্রই নিয়ে গেছে, তোমরা তো শুনলেই না আমার কথা। নিলয়ের দিকে ঘুরিয়ে তাকায় রুহি। নিলয় দাঁত কেলিয়ে হেসে বলে, শিয়ালে রাতে মুরগি শিকার করে সাথে নিয়ে গেছে। হেনা বেগম তেতে উঠে বলে, এই গাধা, কাকে শিয়াল বলছিস, কাকে মুরগি বানাচ্ছিস তুই? হেনা বেগম কথা শুনে নিলয় দাঁত বের করে হেসে বলে, আরে সুইটহার্ট, কাকে আবার? তোমার নাতি শুভ আর নাতনি রোদ। বউকে ছাড়া 2 দিন দূরে থেকেছে, এইটাই অনেক। হেনা বেগম সোফা থেকে উঠে উপরে চলে যায়। এই হাদারামের সাথে কথা বললে তাকে পাগল বানিয়ে ছাড়বে। এর থেকে এখান থেকে চলে যাওয়াই উত্তম। হেনা বেগম পিছু পিছু রুহি চলে যায়। নীলা হেনা বেগম রুহি যাওয়ার দিকে তাকে মিনমিন স্বর বলে, নিলয়, জীবনটা ওয়াদুল কাদের মতো হয়ে গেছে। যতই সিরিয়াস কথা বলি না কেন সবাই মজা নেয়। এদিকে জুই পা টিপে টিপে অয়নের রুমের সামনে এসে দেখে দরজা খুলতে গিয়ে দরজার ভিতর থেকে বন্ধ। রুই হাসি মাখা মুখটা বিষাদে ভরে যায়। কিছুক্ষণ আগে অয়নের দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে যায়। অয়ন শুভ্র চলে যাওয়ার ঘণ্টাখানিক পর হুঁশ আসে। কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রুমের দরজা লাগায়। নিজে হাতে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা 12টার করে। আনমরা ভেঙে ঘুম থেকে উঠে রোদ আশেপাশে তাকাতে কাউকে দেখতে না পেয়ে উঠে বসে। রুমের দিকে খেয়াল করে দেখে শুভ্রের সেই ফ্ল্যাটে যখন রাতের আধারে ঘুমের মধ্যে নিয়ে এসেছিল, সেই রুমের বেডের উপর শুয়েছে রোদ। রোদের আস্তে আস্তে রাতের ঘটনা সব মনে পড়তে থাকে। কাল রাতে অন্য এক অয়নকে দেখেছিল রোদ, যার মধ্যে ছিল রাগ, জেদ, হিংস্রতা। রাতের কথা মনে পড়তে রোদ ভয়ে আরও সিটিয়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকায়। শুভ্র দাঁড়িয়েছে, হাতে খাবারের ট্রেনিং। রোদের দিকে এক নজর তাকিয়ে রুমের ভিতরে ঢুকে শুভ্র টি টেবিলের উপর খাবার ট্রে। রোদের দিকে এগিয়ে এসে দাঁড়ায়, তারপর বলে, যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। রোদ ঠায় দাঁড়িয়ে সেরকমভাবে। রোদের হেলদোল নেই।
পেয়ে রোদকে কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে। কিছুক্ষণ পর রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। শুভ্র রোদকে কোলে করে সোফার উপর বসিয়ে দেয়। রোদের দিকে ফিরিয়ে হাত ধরে খাবার নিয়ে ও মুখের কাছে খাবার ধরে। রোদ ভাবলে ভাবে, রোদ, আপনি আমাকে ভালোবাসেন শুভ্র ভাই? শুভ্রের হাত থেমে যায়। রোদের দিকে ভুরু কুচকে তাকায়। হঠাৎ প্রশ্ন। শুভ্র রোদের কথা এড়াতে আবার খাবারের লোকমা মুখের সামনে ধরে। রোদ শুভ্রের চোখের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে বলে, রোদ কী হলো? বলছেন না কেন? উত্তর দিন। শুভ্র নাশোনা ভান করে বলে, কিসের উত্তর দিব? রোদ শুভ্রের দিকে তাকিয়ে পুনরায় বলে, ভালোবাসেন আমাকে? শুভ্র, তোর কি মনে হয়? আমার যা মনে হয় সেইটাই কি সত্যি? শুভ্র, হুম। রোদের বুকটা কেঁপে ওঠে। তার মানে সে যা ভাবছে এটাই সত্যি? রোদ কাঁপা কাঁপা স্বরে বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন? রোদ, তোর যেটা মনে হয়। রোদ, আমার এইসব মনে হয়। শুভ্র কোনো কিছু বলল না। গ্লাসে থাকা পানি দিয়ে হাত ধুয়ে কিছু সময় যেতে রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে। আর চোখে সেই দিকে তাকায় শুভ্র। রোদ ভাঙা গলায় বলে, রোদ, ভালোই যখন বাসেন না তাহলে কেন আপনার জীবনে আমাকে রেখেছেন? আমাকে তো ঘৃণা করেন, ছেড়ে দিচ্ছেন না কেন? রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। রোদ নাক টানতে টানতে বলে, আমি এখানে থাকবো না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না। কথাগুলো বলে রোদ বসা থেকে উঠে দাঁড়ায়। দরজার দিকে যেতে চায়। এমন সময় শুভ্র রোদকে হ্যাঁচকা টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কিছু সময় যেতে পিট পিট করে চোখ খুলে। শুভ্র রোদের কোমর এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠ বলে, কি করছেন আপনি? ভালোবাসা দেখাচ্ছি। রোদ, মানে? শুভ্র এক হাত দিয়ে রোদের গায়ে থাকা ওড়নাটা কিছুটা দূরে সরে মারে। রোদ ভয়ে সিটিয়ে যায়। নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগে। রোদকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি কিনা জানতে চেয়েছিলে না, সেটাই দেখাচ্ছি। রোদ, আমি জানতে চেয়েছি, দেখাতে বলিনি। শুভ্র রোদের মাথায় টোকা দিয়ে বলে, এই ছোট মাথায় বললে অনেক কিছু বুঝবে না, তাই দেখাচ্ছি। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো কিছু এমন হবে না। চলো বউ, খারাপ কিছু করি। রোদ, অসভ্য লোক, ছাড়ুন আমায়। আপ চাই না আপনার ভালোবাসা। জামাইকে এভাবে বলে না বউ, আল্লাহ পাপ দিবে, তুমি জাহান্নামে চলে যাবে, বুঝছো? তাই আমি যা বলি চুপচাপ শোনো। রোদ, ছেড়ে দিন আমাকে, আমায় ভালোবাসা চাই না। এটা বললে তো হবে না বউ। তুমি তো বললে যেখানে ভালোবাসা নেই সেখানে থাকবে না। তো আমি স্বামী হয়ে যেটা তো হতে দিতে পারি না। তাই চলো, আজকে তোমায় ভালোবাসা দেব। রোদ নিজেকে ছাড়ানোর জন্য আরও ছোটাছুটি করতে থাকে, কিন্তু শুভ্রের সাথে পেরে না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে। রোদকে নিজের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বৃথা চেষ্টা করো না বউ, আজকে আমি জমি চাষ করব। আগামী পর্বে কারো শক্ত হাতে থাপ্পড়ে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে রুই। পড়ে থাকা অবস্থায় ফুপিয়ে ওঠে। ঠোঁট কেটে রক্ত পড়ছে প্রচণ্ড। আস্তে আস্তে উঠে দাঁড়ায়। সামনে থাকা মানুষটির চোখের দিকে তাকানোর সাহস নেই তার। মাথা নিচু করে আছে। এমন সময় সামনে থাকা মানুষটি বলে ওঠে, বাঁধনহারা প্রেম পর্ব ৮। পুরো গল্পটা প্লেলিস্টে।